হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমে চ্যানেলের আজকের পর্বে সম্প্রতি মুক্তি পাওয়া বাকিহান্মা ভার্সেস কেনজেন আসুরা সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও, তো একটু সাপোর্ট করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে হিন্দিতে কয়েকটা কথা বলি। भाई ये जो मेरी वीडियो है, इस वीडियो का क्रेडिट मैं कुकी एनिमे चैनल को देना चाहता हूँ, कारण इस वीडियो में मेरा कोई क्रेडिट ही नहीं है। मैं सिर्फ इस वीडियो का हिंदी से बांग्ला में ट्रांसलेट किया हूँ। प्लीज मुझको स्ट्राइक मत दो भाई, और तुम सबको बांग्ला में समझाओ क्या। तो যাই হোক, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বাকিহান্মা একটি ব্রিজের উপরে দৌড়াচ্ছিল, আর বাকির দৌড়ানোর পাশাপাশি ওই একই ব্রিজের বিপরীত পাশে ওমা নামের একজন চরিত্র, যাকে আমরা কেনজেন আসুরার মেন ক্যারেক্টারও বলতে পারি, সে দৌড়াচ্ছিল। অবশেষে বাকি এবং ওমা একে অপরের মুখোমুখি হয়। তাদের মুখোমুখি হওয়ার পর তারা দুজন একে অপরকে দেখতে থাকে, আর আমাদেরকে জানানো হয় যে তখনই সম্পূর্ণ শহর কাঁপতে শুরু করে, আর সকলে বুঝতে পারে না যে এটা কি কারণে হয়েছে। আর আমরা সকলেই জানি এখানে দুইটি আলাদা আলাদা অ্যানিমের মেন ক্যারেক্টার মুখোমুখি হয়েছে, যেখানে তারা দুজনই হলো আলাদা আলাদা ইউনিভার্সের ফাইটার। আর তখনই সেখানে ইয়ামাসিটা চলে আসে, যে কিনা কেনজেন আসুরা অ্যানিমের ক্যারেক্টার। সে এসে তাকে জিজ্ঞেস করে, স্যার এখন তো ভূমিকম্প চলে এসেছে। সে তখনই বুঝতে পারে ভূমিকম্প আবার চলেও গেছে, কিন্তু তখনই সেখানে উমা বাকিকে খুঁজছিল, কিন্তু বাকি সেখান থেকে ততক্ষণে চলে যায়। আর উমাও তখন লোকটিকে বলে, চলো আমরাও এখান থেকে চলে যাই। কিন্তু আমরা দেখতে পাই যে বাকিও সেখানে লুকিয়েছিল এবং সেও উমাকে দেখতে থাকি। আর আমাদেরকে জানানো হয় যে বাকিহান্মা ইউনিভার্সে যে ফাইটিং অর্গানাইজ করে তাকে আমরা সকলে চিনি, তার নাম হলো মিৎসুরি টোকুগাওয়া। তেমনি কেনজেন আসুরাতে যে ফাইটিং অর্গানাইজ করে তার নাম হলো কাটাহারা, এবং তারা দুজন যে সকল গ্রুপ রয়েছে এর মধ্যে ফাইটিং অর্গানাইজ করতে যাচ্ছে। মানে তারা দুজন একে অপরের বন্ধু, কিন্তু তারা দুজন চায় যে বাকিহান্মা ইউনিভার্স এবং কেনজেন আসুরা ইউনিভার্স এর মধ্যে ফাইটিং অর্গানাইজ করবে। এরপর আমরা কেনজেন আসুরা ইউনিভার্সের ওমা, ইয়ামাসিটা এবং আকিহারাকে দেখতে পাই। তারা তিনজন মিলে সেই আন্ডারগ্রাউন্ড ব্যাটেলের ইনার দিকে যাচ্ছিল। সেখানে আকিহারা আমাদের সবাইকে জানায় যে 1600 শতাব্দীতে টোকুগাওয়ার যে সকল পূর্বপুরুষ ছিল তারা ওই আন্ডারগ্রাউন্ড ব্যাটেল এরিয়াটি বানিয়েছিল, এবং টোকুগাওয়ার যে ফ্যামিলি রয়েছে সেখানে টোকুগাওয়া তার 13তম জেনারেশন, আর তাদের যে 7ম জেনারেশন ছিল সে কেনজেন অ্যাসোসিয়েশনকে শুরু করেছিল, কিন্তু কম বয়সে মারা যাওয়ার কারণে টোকুগাওয়ার ফ্যামিলি থেকে এই দায়িত্ব চলে যায় কাটাহারার কাছে, মানে যে বর্তমানে কেনজেন আসুরা ইউনিভার্সের ফাইটিং অর্গানাইজ করে থাকে। তখন ইয়ামাসিটা বলে যে তাহলে টোকুগাওয়ার ফ্যামিলি এই দুইটা আলাদা অ্যাসোসিয়েশনের শুরু করেছিল, কিন্তু তারা দুই ভাই এখন নিজেদের অ্যাসোসিয়েশনের মধ্যে ফাইটিং করাতে কেন চাচ্ছে। ওমা তখন বলে, হ্যাঁ এই কথাগুলো আগেই হয়ে গিয়েছে। যেখানে কাটাহারা এবং টোকুগাওয়া যখন পার্টি করছিল তখনই তারা দুজন আলোচনা করে আমাদের দুইটা গ্রুপের মধ্যে ফাইটিং ম্যাচ অর্গানাইজ করা দরকার। কিন্তু তখনই ওমা বলে, আচ্ছা যাই হোক, আমরা এখানে টোকুগাওয়ার এরিয়াতে কেন যাচ্ছি। আর তখনই এখানে ইয়ামাসিটা বলে যে আরে এর পেছনে একটি কারণ রয়েছে। তোমরা কি জানো না, অনেক সময় আগে আন্ডারগ্রাউন্ড ফাইটিং মার্শাল আর্ট এরিয়া থেকে একজন ফাইটারকে কেনজেন অ্যাসোসিয়েশনে আনা হয়েছিল। আর তারপর আমরা অন্যদিকে কাটসুমি, রেডসু এবং কাকুকাওয়াকে দেখতে পাই। সেখানে কাটসুমি তাদের সকলকে জানায় যে অনেকদিন আগে আমার বাবা কেনজেন অ্যাসোসিয়েশনে গিয়েছিল এবং সেখানে তার সঙ্গে একটি ফাইটারের অনেক বড় লড়াই হয়েছিল, এবং সেই ফাইটটা কে জিতেছিল সেটা আমার বাবা আমাকে বলেনি, কিন্তু সেই ফাইটের ফলে আমার বাবা আগামী 6 মাস বিশ্রামে ছিল। আর এখানে রেডসু বলতে থাকে যে কেনজেন অ্যাসোসিয়েশনে যারা উইন হয় তাদের নাকি অনেক সুবিধা দেওয়া হয়। আর কাকুকাও বলে, হ্যাঁ কারণ ওটা তো আমাদের মতো ফালতু অর্গানাইজ না, যেখানে সকল টাকা টোকুগাও একাই বুক করে থাকে। এরপর আমাদের মোটোবা এবং গায়াকে দেখানো হয়। তখন তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়, এবং পরিচিত হওয়ার পর তাদেরকে যে কাজের জন্য আনা হয়েছিল তারা সেটার জন্য দাঁড়িয়ে পড়ে, মানে তাদেরকে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে আনা হয়েছিল। সেখানে মোটোবা বলতে থাকে, এই রুমের ভেতরে যারা
যারা আছে তারা সকলে এক একজন মনস্টার টাইপের ফাইটার। আমার মনে হয় না তাদের কোনো সিকিউরিটি গার্ডের দরকার আছে, আমাদেরকে এখানে শুধুই আনা হয়েছে। তো যেটাই হোক, তোকুগাওয়া যেহেতু বলেছে পাহারা তো দিতেই হবে। এরপর আমাদের আরিনার সিন দেখানো হয়। এখানে ডপৌরুচিকে একজন এসে বলে যে এই বুড়ো তুমি এখানে কি করছো, আর তখনই ডপৌরুচি তাকে একটি পাঞ্চ মারে, আর ডপৌরুচি পাঞ্চটা ইচ্ছে করে সেখানেই থামিয়ে দেয় এবং ডপৌরুচি বলতে থাকে চিন্তা করো না, আমি তোমাকে এখানে আঘাত করব না, আর তোমার এই যে জবান রয়েছে এটা তোমার বাবার কাছ থেকেই তুমি পেয়েছো। আর তখন সেই লোকটি বলে হ্যাঁ, আমার বাবা আপনার ব্যাপারে অনেক প্রশংসা করে। আর ওর মাধ্যমেই আমরা বুঝতে পারি তার বাবার সাথে ডপৌরুচির ফাইট হয়েছিল। আর তারপর আমাদের অন্যদিকে রায়ান হোল্ড এবং মিস্টার অলিভারকে দেখানো হয়, যেখানে অলিভার তো বাকিহানমা ইউনিভার্সের, এটা তো আপনারা সকলেই জানেন, কিন্তু রায়ান হোল্ড হলো কেনজেন আসুরা ইউনিভার্সের। তারা দুজনই তাদের একে অপরের বডির প্রশংসা করছিল। সেখানে অলিভার প্রথমে রায়ান হোল্ডকে জানায় সে যদি এরকম বডি বানাতে চায় তাকে একটি হেলিকপ্টার টানতে হবে। আর রায়ান হোল্ড বলে তুমি যদি আমার মতো বডি বানাতে চাও তো তোমাকে একটি স্পোর্টস কার টেনে আনতে হবে। এদিকে শিবুকাওয়ার কাছে একজন ফাইটার চলে এসেছিল, আর এদিকে আমরা দেখি যে অ্যাডাম নামের একটি কেনজেন অ্যাসোসিয়েশনের ফাইটার বলতেছে কি এই ফাইট জিতলে কোনো প্রকারের পুরস্কার দেওয়া হয় না, তাহলে এটা আবার কোন ধরনের ফাইট। তখন সে বলতে থাকে আচ্ছা এটা বাদ দাও, কিন্তু এখানে তো সবাই তাদের শক্তি পরীক্ষা দিতে আসছে, কিন্তু তোমার পাশে যেই ফাইটারটা বসে আছে একে একটু অদ্ভুত মনে হচ্ছে তাই না। আর তখনই সেই ফাইটার বলতে থাকে আরে তুমি আমাকে কেন দেখছো, তুমি না এক কাজ করো, ওই আমাদের অপোজিট সাইডে যেই এরিয়ায় হলুদ চুলের একজন বসে আছে তাকে দেখার চেষ্টা করো। আর তখন আমরা দেখতে পাই তারা দুজন সেখানে যে লোকের কথা বলেছিল সেটা আর কেউ না, সেটা হলো সিয়ারু। আর তখন অ্যাডাম বলে তাকে দেখে মনে হচ্ছে সে কোনো এলাকার গুন্ডা। তখন সিয়ারু বুঝতে পারে তারা তার সম্পর্কে কথা বলছে, এর জন্য সে বলে যে আমার এখন এরকমটা কেন মনে করছে যে ওই এরিয়াতে গিয়ে ওদের চারটাকে একসাথে মাটির নিচে পুঁতে দিয়ে আসি। তখন সেখানে থাকা রেডসু বলে চুপ করো তোমরা, এবং আরো বলে এখন আমাদের লড়াই করার সময় আসেনি, এখন আমরা লড়াই দেখার জন্য এসেছি। আর তখনই রেডসু একজন ফাইটারকে দেখতে পায় যে কিনা কেনজেন আসুরা ইউনিভার্স থেকে বিলং করে। এরপর আমাদের একজন ডক্টরকে দেখানো হয় যে কিনা কেনজেন আসুরা ইউনিভার্সের, আর তার নাম হচ্ছে হাজিমি। সে তখন বলতে থাকে যে এই ফাইটার এখানে আহত হয়ে আমার কাছে আসবে আমি তাকে সম্পূর্ণ চিরফার করে দেব। আর তখনই সেখানে বাকিহানমা ইউনিভার্সের যে ডক্টর ছিল মানে ডক্টর কুরাইয়া সেখানে চলে আসি। আর হাজিমি এবং তার মধ্যে তখন তর্ক বিতর্কের শুরু হয় এবং হাজিমি বলে যে আমার কাছে তুমি কেন এসেছো, আর ডক্টর কুরাইয়া বলে এটা আমার কাজ, তো আমার উপর ছেড়ে দাও। আর এখানে যে মেয়েটি ছিল সে তাদের এখানে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই তারা দুজন একসঙ্গে হাত মেলায়। আর আমরা জানতে পারি যে তারা দুজন একসঙ্গেই একই কলেজে পড়াশোনা করেছে, মানে তারা দুজন আগে থেকেই একে অপরকে চেনে। আর সেখানেই তারা দুজন বলে তাহলে চলো একসাথে কাজ করা যাক। আর তখনই অ্যালার্মের মাধ্যমে জানানো হয় যে কিছুক্ষণের মধ্যে শীঘ্রই ফাইটিং শুরু হবে, আর যে সকল ফাইটারদের ম্যাচে রাখা হয়েছে তারা যেন খুব শীঘ্রই আরিনাতে চলে আসে। আর তখন আমাদেরকে আরিনার সিন দেখানো হয় যেখানে তোকুগাওয়া এবং ওই কাটাহারাকে দেখতে পাই। সেখানে তারা দুজন অ্যানাউন্সমেন্ট করে যে এই ফাইটে কোনো প্রকারের হাতিয়ার ব্যবহার করা যাবে না। আর সেখানে সকল ফাইটাররা খুবই আগ্রহের সাথে বসেছিল, তার মানে ফাইটিংটা খুবই এক্সাইটেড হতে যাচ্ছে। আর তারা দুজন আগে থেকেই ঠিক করেছে যে কে কার সাথে লড়াই করবে। তখনই সেখানে ইয়ামাসিটা বলতে থাকে আরে উমা কোথায়, আর তখনই সেই মেয়েটা বলতে থাকে ও উমা তো প্র্যাকটিস করতেছে, কারণ সে বুঝে গেছে যে তার ফাইট কার সাথে হবে। আর আমাদেরকে জানানো হয় যে বাকিহানমাও সেখানে ট্রেনিং করতেছিল, কারণ বাকিহানমাও জেনে গেছে যে তার ফাইট কার সাথে হবে। আর এই সাসপেন্সের সাথে আজকের এই এপিসোডটি সমাপ্তি হয়। তো নেক্সট এপিসোড কি হবে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে সম্প্রতি রিলিজ হওয়া বাকিহানমা ভার্সেস কেনজেন আসুরা সিরিজটির দ্বিতীয় এবং তৃতীয় এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডটি যারা এখনো দেখেননি তারা আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারে। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক।
এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ফাইনালি এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়। সেখানে যেই অ্যানাউন্সমেন্টার ছিল সে ফাইনালি অ্যানাউন্স করে যে এখন আমাদের ফাইটিং এরিনাতে কেনজেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসছে ইউরেজুকা, আর আমাদের যে আন্ডারগ্রাউন্ড ফাইটিং এরিনা রয়েছে সেখান থেকে আসছে কারু হানায়ামা। এবং আমরা দেখতে পাই যে তারা দুজন সেখানে সামনাসামনি দাঁড়িয়েছিল, আর সেখানে তখনই টোকুগাওয়া বলতে থাকে যে লড়াই শুরু করো, আর এর মাধ্যমে তাদের মধ্যে লড়াই শুরু হয়। সেখানে ইউরেজুকা বলতে থাকি আমি তোমার মতো এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি ডাইরেক্ট হামলা করব, এবং কারু হানায়ামা তার উপরে একটি বিশাল পাঞ্চ মারে। কিন্তু ইউরেজুকা খুবই সহজে সেটিকে ডজ করে, উল্টো সে খুবই সহজে মুখের মধ্যে একটি পাঞ্চ মেরে বসে, যেটা দেখে কাটসুমি সেখানে অবাক হয়ে যায়। তারপর আমাদের যে ইউরেজুকা ছিল সে কারু হানায়ামার শরীরের উপর ডাইরেক্টলি হামলা করতে থাকে। সে তাকে এখানে 1 সেকেন্ডের জন্য সময় দেয় না, কিন্তু আমরা দেখতে পাই যে এখানে হানায়ামা তাকে মাত্র একটা পাঞ্চ মেরে সেখান থেকে দূরে ফেলে দেয়। আর আমাদের হানায়ামার এত শক্তিশালী পাঞ্চ দেখে কেনজেন অ্যাসোসিয়েশনের যারা ছিল তারা বলে ও বাইসাপ, এত পাওয়ারফুল পাঞ্চ সে তাহলে কিভাবে ট্রেনিং করে? কিন্তু সেখানে যে আরেকজন ফাইটার ছিল সে বলে আমি শুনেছি যে হানায়ামা তার জীবনে কোনো ট্রেনিং করেনি, সে যতগুলো ফাইট জিতেছে সকল কিছুই তার শক্তির জুড়ে, আর আন্ডারগ্রাউন্ড ফাইটিং এরিনাতে সকলেই তাকে এক নামে চিনি। আর আমরা দেখতে পাই যে সেখানে টোকুগাওয়া যে কিনা আমাদের হানায়ামাকে ফাইট শুরু করার আগেই বলেছিল যে আমি তোমার জন্য একটি অসাধারণ ফাইটার রেডি করেছি, এবং আবারও আমাদেরকে ব্যাটেল গ্রাউন্ডের সিন দেখানো হয়। সেখানে ইউরেজুকা বলে অসাধারণ শক্তি তোমার, কিন্তু আমি এখন তোমার সেই অসাধারণ শক্তিকেই শেষ করে ফেলবো, এবং এটা বলে সে এখানে প্রস্তুত হয়ে যায়। তার সঙ্গে সে এটাও লক্ষ্য করে হানায়ামা তার জুতোগুলোকে সেখানেই খুলে ফেলেছে, এবং হানায়ামা সেখানে ফাইনালি ব্যাটেলের জন্য প্রস্তুত হয়ে যায়, এবং আমরা তার শরীরে শয়তানের ট্যাটুও দেখতে পাই। সেখানে যে হানায়ামা ছিল সে তার হাতকে উঁচু করে ব্যাটেলের জন্য প্রস্তুত হয়। ইউরেজুকা বলে তোমার বডি তো এখানে অসাধারণ, কিন্তু তুমি কি আমার সাথে এখানে জিততে পারবে? আমি তোমার এই বডিকে ভয় পাবো না, এবং এটা বলে সে হামলা করে দেয়। কিন্তু হানায়ামা তখনই তার পেটের মধ্যে একটি পাঞ্চ মেরে বসে। কিন্তু ইউরেজুকাও এখানে কম ছিল না, সেখানে ইউরেজুকা হানায়ামার মুখের উপর পাঞ্চ মারতে থাকে, এবং এভাবেই কন্টিনিউ চলতে থাকে। মানে হানায়ামা একবার আমাদের ইউরেজুকার উপর হামলা করে এবং ইউরেজুকা হানায়ামার উপর একের পর এক পাঞ্চ মারতে থাকে, এবং এটা সেখানে কন্টিনিউ হতেই থাকে, এবং তাদের দুজনেরই শরীর থেকে রক্ত পড়তে থাকে। এটা এত স্পিডে হতে থাকে যেটা কারোর চোখেই পড়ছিল না। এদিকে এরিনাতে যে সিয়ারু বসেছিল সে বলতে থাকে এই ছেলেটাকে আমাকে মানতেই হবে, সে হানায়ামাকে ফিস্ট ফাইটে সমান সমান টক্কর দিচ্ছে। ডপৌরুচি বলতে থাকে তো তোমার বাবা তোমাকে অনেক ভালো করে ট্রেনিং করিয়েছে, যা তোমার ফাইটিং স্কিল দেখেই বোঝা যাচ্ছে। এদিকে আমরা দেখি হানায়ামা ইউরেজুকার চেহারায় একটি জোরদার পাঞ্চ করে, কিন্তু ইউরেজুকা এতে কিছুই হয় না, সে উল্টো হানায়ামাকে একটি ঘুষি মারে। তারপর আমাদেরকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যেখানে কাটাহারা ইউরেজুকাকে বলে আমি তোমার জন্য খুবই শক্তিশালী একটি অপোনেন্ট বের করেছি, তুমি কি তার সঙ্গে লড়াই করবে? ইউরেজুকা তখন বলে আপনি শুধু আমাকে এটা বলেন সে কি ডপৌরুচির সমান শক্তিশালী, তাহলে আমি ফাইট করব, না হলে আমি ফাইট করব না। তখন কাটাহারা বলে সে অনেক শক্তিশালী একজন ফাইটার, এবং তখনই সেখানে ইউরেজুকা রাজি হয়ে গিয়েছিল হানায়ামার সাথে লড়াই করার জন্য। আবারও আমাদেরকে এরিনার সিন দেখানো হয় যেখানে হানায়ামা তাকে খুব বাজেভাবে মারতেছিল, এবং ফাইনালি সে ইউরেজুকার মাথার মধ্যে পাঞ্চ মেরে বসে, কিন্তু আমরা দেখতে পাই এই পাঞ্চে ইউরেজুকার কিছুই হয় না। ডপৌরুচি বলে সাবাস। আমরা দেখতে পাই যে এখানে হানায়ামার যে আঙ্গুল ছিল সেগুলো এখানে উল্টো হয়ে গিয়েছে, মানে আঙ্গুলগুলো ভেঙে গিয়েছে। সেখানে চিয়ারু বলতে থাকে সে হানায়ামার পাঞ্চকে আটকে ফেলেছে, আর এদিকে যেই অ্যাডাম ছিল সে বলতে থাকে ইউরেজুকা ছোট বয়স থেকেই তার মাথার মধ্যে হ্যামার বা হাতুড়ে ব্যবহার করত, যার কারণে তার শরীর আজকে লোহার মতো হয়ে গিয়েছে। সেখানে ডপৌরুচি বলতে থাকে তো আমরা যেভাবে মার্শাল আর্টে নিজের শক্তিকে মানে শরীরকে শক্ত করার চেষ্টা করি, ঠিক একইভাবে যে তার শরীরকে লোহা বানিয়ে ফেলেছে, এবং আমরা দেখতে পাই যে সে এখানে কন্টিনিউয়াসলি হানায়ামার উপর
উপর হামলা করতে থাকে। এরপর অ্যাডাম বলতে থাকে এরকম চলতে থাকলে ইউরেজুকা কনফার্ম জিতবে, তাকে হানায়ামা আর কখনোই হারাতে পারবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই সে যখন হানায়ামার মুখের মধ্যে একটি পাঞ্চ মেরে বসে তখনই হানায়ামা তার হাতটি ধরে ফেলে এবং তার হাতটিকে এখানে দুই পাশ দিয়ে ধরে সেখানে ফোর্স তৈরি করে সেটাকে সম্পূর্ণ ড্যামেজ করে ফেলি, আর যার ফলে তার হাতটি সেখানেই প্রায় ভেঙে যায় এবং সকলে বলতে থাকে আরে এটা তো আমরা কখনই চিন্তাই করিনি, হানায়ামা এটাও করতে পারে। আর অলিভিয়াও তখন তাকে শাবাশি দিতে থাকে। তখন আমরা সকলেই তার ভেতরের মাসলগুলো দেখতে পাই আর হানায়ামা তাকে একটি পাঞ্চ করে সেখানেই হারিয়ে দেয়। সকলে বলতে থাকে সে হয়তো এখানেই শেষ, কিন্তু আমরা দেখতে পাই যে ইউরেজুকা সেখানে আবারও দাঁড়িয়ে পড়ে। হানায়ামা তখন তাকে বলে আরে তুমি এখনো লড়াই করবে, আর তখনই ইউরেজুকা বলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে হারানোর চেষ্টা করব। আর সকলে তখন অবাক হয় আর হানায়ামা তখন আবারও ইউরেজুকাকে পাঞ্চ মারার জন্য রেডি হয় এবং ইউরেজুকা তার মাথা ব্যবহার করে সেটাকে আটকানোর চেষ্টা করে। আর আমরা দেখতে পাই যে সেখানে সবকিছুই সাদা হয়ে যায়, যার কারণে সেখানে কি হয় সেটা কেউই দেখতে পায় না, কিন্তু এর ফলে হানায়ামার যে আঙ্গুল ছিল সেগুলো বেঁকে যায়। আর আমাদের আন্ডারগ্রাউন্ড ব্যাটেল এরিনার সকলে বলছিল হানায়ামার পাঞ্চকে সে তার মাথা ব্যবহার করে ব্লক কিভাবে করলো। যাক, মানতেই হবে তার ভেতরে কিছু না কিছু তো আছে। হানায়ামা তখন তার আঙ্গুলগুলোকে আবারও ঠিক করে। সবাই বলে আরে কি, সে তার আঙ্গুলগুলোকে হাত দিয়ে ঠিক করে ফেললো। আর হানায়ামা তখন আবারও প্রস্তুত হয় তাকে ঘুষি মারার জন্য। সে আবারও তার মাথা ব্যবহার করে সেটাকে আটকানোর চেষ্টা করে এবং হানায়ামা তখন আবারও দ্বিতীয়বারের মতো তার উপর হামলা করে দেয়, কিন্তু সে আবারও সেটাকে আটকিয়ে ফেলে এবং হানায়ামা সেখানে আবারও ফাইনালি তৃতীয়বারের মতো প্রস্তুত হয়ে যায় এবং অবশেষে সে যখন তার মুখের মধ্যে একটি পাঞ্চ মারে, এই পাঞ্চে ইউরেজুকা সেখানে থাকতে পারে না। সে সেখান থেকে আবারও পিছনে গিয়ে পড়ে। আর এখানে যেসব লোকজন ছিল তারা সকলে চিন্তা করে এখন হানায়ামা জিতে গিয়েছে, এখন আর কিছু করার নেই। কিন্তু আমরা দেখতে পাই ইউরেজুকা সেখানে আবারও উঠে গিয়েছে। সে হানায়ামার দিকে রান করতে আসে, কিন্তু হানায়ামা তাকে একটি ফাইনাল শট দিয়ে তাকে এখানেই হারিয়ে দেয়। আর তখন অ্যানাউন্স করা হয় যে আমাদের প্রথম ম্যাচের বিজয়ী হয়েছে কারু হানায়ামা। তারপর সেখানে কারু হানায়ামা ইউরেজুকাকে বলে তোমাকে ধন্যবাদ, কারণ আমি অনেকদিন পর ভালো একটা অপোনেন্ট পেয়েছি। তারপর সেখান থেকে হানায়ামা চলে যেতে থাকি আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো নেক্সট এপিসোডে কে কার সাথে লড়াই করবে সেটা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে বাকি আন্মা ভার্সেস ক্যানগান আসুরা সিরিজের 4, 5, 6 একসাথে 3টি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কারু হানায়ামা ইউরেজুকাকে ব্যাটেলে হারিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর স্টেডিয়ামে যে বসেছিল মানে আমাদের সিয়ারু, সে বলতে থাকে শাবাশ বস, আমি জানতাম আপনি এখানে বিজয়ী হবেন। আর সকলে তখন হানায়ামার প্রশংসা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অলিভিয়া আর রায়ান হোল্ড একে অপরের যে বডি ছিল সেটা নিয়ে একটু দুর্নাম করছিল। যেমন অলিভিয়া তাকে বলে যে তোমার লেগের মাসল ভালো নয়, তখন রায়ান হোল্ড বলতে থাকে তোমারটাও তো এখানে এতটাও বেশি একটা ভালো দেখছি না। আর তারা সেখানে পাঞ্জা লড়তে থাকে। সেখানে তারা দুজনই তাদের সবটুকু শক্তি দিয়ে দেয়। আর আমরা দেখতে পাই তৎক্ষণাৎ সেখানে শিবুকাওয়া এবং ক্যানগান আসুরা ইউনিভার্সের হাটসুনি আসে। আর তারা দুজন এই দুজনকে সেখানে উল্টিয়ে ফেলে দেয় এবং শিবুকাওয়া তখন বলতে থাকে এই দুইটারই এখানে মাথায় সমস্যা আছে এবং সে হাটসুমিকে তার যে সেলফ ডিফেন্স রয়েছে সেটার জন্য প্রশংসা করতে থাকে। আর আমরা দেখতে পাই যে ওমা যে কিনা ইয়ামাসিটা এবং আকিহারার কাছে চলে এসেছে। সেখানে ওমা বলে যে আমি এখানে একটি মনিটরে তাদের ম্যাচগুলো দেখেছি, সত্যি ম্যাচটা সেখানে খুবই অসাধারণ ছিল। কিন্তু তখনই ওমা সেখানে কোনো একজনের ফিল পায় আর সে দেখতে পায় যে তার অপোজিট সাইডে যে দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে বাকি হানমা। এবং ওমা তখন বলতে থাকে আমার কেন মনে হচ্ছে আমার এখানে সবটুকু শক্তি ইউজ করতে হবে। এখানে
সেখানে ইয়ামাসিটা এবং আকিহারাও তার সাথে সহমত জানায়। তারপর সেখানে ইয়ামাসিটা বলতে থাকে আচ্ছা তার পরবর্তী ম্যাচ কাদের মধ্যে সংগঠিত হবে। তারপর অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় এর পরবর্তী ম্যাচে আন্ডারগ্রাউন্ড ফাইটিং এরিনা থেকে চলে আসছে জ্যাক হানমা এবং ক্যাঙ্গেন অ্যাসোসিয়েশন থেকে চলে এসেছে আমাদের রায়ান কুরি, এবং ফাইনালি তাদের মধ্যে এখানে ব্যাটেলের শুরু হয় এবং কাটাহারা সেটা অ্যানাউন্সমেন্টও করে দেয় এবং তারা দুজন সেখানে রানিং অবস্থায় একে অপরকে পাঞ্চ মারে এবং তাদের পাঞ্চের ফোর্স দেখে আমরা বুঝতে পারি তারা দুজনই এখানে সমান সমান শক্তিশালী। সেখানে সকলে তাদের ব্যাটেলগুলোকে খুবই এনজয় করতেছিল, কিন্তু তারা সকলে লক্ষ্য করে যে রায়ান তার পাঞ্চিং স্পিড গুলো সেখানে বাড়িয়ে দিয়েছে এবং ফাইনালি সে জ্যাক হানমাকে একটি পাঞ্চ মারে এবং জ্যাক হানমা তখন দূরে গিয়ে পড়ে। তারপর সে বলতে থাকে যে আমি তো ভেবেছিলাম তুই অনেক বেশি শক্তিশালী, এখন তো দেখছি তুই অনেক বেশি দুর্বল। তারপর আমাদের জানানো হয় যে কিছুক্ষণ আগে কাটাহারা যখন জ্যাক হানমার ফটোকে যখন রায়ানের কাছে নিয়ে যায় তখন সে বলেছিল যে এই লোকটা ড্রাগস এবং বিভিন্ন ঔষধ সেবন করার মাধ্যমে নিজের শরীরকে অনেক শক্তিশালী বানিয়ে ফেলেছে। তখন রায়ান সেখানে হাসতে থাকে এবং এটা বলে আমি ওই পাগলাটাকে ভালো করে বুঝিয়ে দেব যে ঔষধ খাওয়ার মাধ্যমে কোনো ফাইটার হয়ে যায় না, ফাইটিং এর জন্য নিজের আসল শক্তির প্রয়োজন। এবং সে তখন জ্যাক হানমাকে একটি উচিত শিক্ষা দেওয়ার বুদ্ধি করে এবং আমরা এদিকে দেখতে পাই সকলে দেখে জ্যাক হানমা সেখানে নিচে পড়েছিল, সবাই চিন্তা করে হয়তোবা সে হেরে গিয়েছে। আর রায়ান বলতে থাকে আরে ওষুধের দোকান তাড়াতাড়ি উঠছিস না কেন, আর তখনই জ্যাক হানমা তাকে একটি পাঞ্চ বসিয়ে দেয় এবং আমরা দেখতে পাই জ্যাক হানমা খুবই স্পিডে তাকে কি স্ল্যাশ মেরে দেয় এবং জ্যাক হানমা উঠার পর তাকে কন্টিনিউয়াসলি পাঞ্চিং মারতে থাকে আর এখানে রায়ান সেগুলোকে ব্লক করতে থাকে আর জ্যাক হানমা বলতে থাকে এখন আমি সম্পূর্ণ প্রস্তুত, কি হলো এখন হামলা করছো না কেন। এবং আমরা দেখতে পাই যে রায়ান সেখানে নিচে পড়ে গিয়েছে। তখন জ্যাক হানমা বলতে থাকে তো কোথায় গেল তোমার এই সকল পাওয়ার, এই সকল শক্তি যেটা তুমি একটু আগেই বলতেছিলে। তারপর আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যেখানে টকুগাওয়া জ্যাক হানমাকে বলতেছিল আমি তোমার জন্য অনেক শক্তিশালী ফাইটার রেডি করেছি যার নাম হচ্ছে রায়ান কুরি, তুমি কি তার সঙ্গে ব্যাটেল করবে। জ্যাক হানমা তখন বলে যে আমি কখনোই তার সঙ্গে ব্যাটেল করব না, কারণ আমি কখনো দুর্বল মানুষের সঙ্গে ব্যাটেল করি না। টকুগাওয়া তখন বলতে থাকে সে কুরিয়া ফ্যামিলি থেকে বিলং করে, যেই ফ্যামিলি প্রত্যেকটা পার্সন খুবই শক্তিশালী, এমনকি এটাও মানা হয় যে রায়ান কুরে সে তাদের কুরিয়া ফ্যামিলির সবচেয়ে স্ট্রংগেস্ট পার্সন। এবং এই কথা শোনার পর জ্যাক হানমা সেখানে রাজি হয়ে যায়, কিন্তু তারপরও তার লড়াই করার কোনো মুড ছিল না, কারণ সে এখানে রায়ান কুরেকে অনেক দুর্বল মনে করছিল। আর আমাদেরকে এরিনার সিন দেখানো হয় যেখানে তারা দুজন একে অপরকে আবারও পাঞ্চ মারতে থাকে। জ্যাক হানমা তখনই রায়ানকে একটি লাথি মেরে বসে, যার কারণে রায়ান সেখান থেকে দূরে যেতে থাকে। তখন এখানে যে আমাদের কাকুকায়ও ছিল সে বলতে থাকে তো ফাইনালি এখন মনস্টার জেগে উঠবে। আর আমরা এখানে দেখতে পাই যে রায়ান কুরে জ্যাক হানমাকে বলতে থাকে তো জ্যাক হানমা তুমি মনে করছো যে তুমি আমাকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছো তাই না, তাহলে সাহস থাকলে আমার এই ফাইনাল ফর্মকে হারিয়ে দেখাও, আর কোনো ওষুধের দোকান আমাকে কখনো হারাতে পারবে না। এখন আমরা অন্যদিকে উমার সিন দেখতে পাই, উমা বলতে থাকে তাহলে এখন রায়ান তার আসল ফর্মে চলে আসবে, জ্যাক কি সেটাকে সামলাতে পারবে। আর এখানে আমরা দেখতে পাই যে রায়ান জ্যাক হানমাকে এখানে ফাইটিং এর জন্য প্রস্তুতি দিয়ে সে সম্পূর্ণ পরিবর্তন হতে থাকে এবং সে তার কুরায়া ফর্মে চলে আসে। তাকে দেখে কাকুকায়ও বলতে থাকে আরে এটা তো রিমুভাল টেকনিক, আমাদের নিজের ব্রেনের যেই লিমিট রয়েছে সেটাকে যদি বাদ দিতে পারি তাহলে আমাদের বডি এবং মাসেল সম্পূর্ণ অন্য ফর্মে চলে যায়। কিন্তু আমি এটা দেখে বরং অবাক হচ্ছি, কারণ আজকের যুগে এসেও কেউ এই টেকনিকটি ব্যবহার করতে পারে। এদিকে কাটাহারা আমাদেরকে বলতে থাকে কুরায়া ফ্যামিলির মধ্যে
রায়ানি এমন একজন পার্সন যে এই টেকনিকটি ব্যবহার করতে পারে। টকুগাওয়া তখন বলতে থাকে সাবাস এত শক্তিশালী ফাইটারকে জ্যাকের সামনে আনার জন্য, এবং আমরা দেখতে পাই যে রায়ানের এখানে সম্পূর্ণরূপী পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু জ্যাককে আমরা দেখে কোনো কিছুই মনে করি না, কারণ সে আগের মতোই দাঁড়িয়েছিল। উল্টো তার মুখে আমরা কিছু মেডিসিন দেখতে পাই, সেগুলো যখন প্রায় এখানে গিলে ফেলে এবং তখনই আমরা দেখতে পাই জ্যাকের মুখে কিছু অদ্ভুত রকম হতে শুরু করি, আর তখনই রায়ান এসে তাকে একটি পাঞ্চ বসিয়ে দেয়, আর এই পাঞ্চে এতটাই ফোর্স ছিল যে জ্যাক হানমার মতো এত বড় বডি নিয়েও সে এখান থেকে দূরে গিয়ে পড়ি। আর এখানে রায়ান বলতে থাকে তাহলে ওষুধের দোকান, পারলে এখন আমাকে হারিয়ে দেখাও, এবং এটা বলেই সে জ্যাককে উপরে তুলে নেয় এবং উপর থেকে তাকে আবার নিচে ফেলে তাকে কন্টিনিউয়াসলি মারতে থাকি, এবং সকলে এখানে বলতে থাকে জ্যাক হানমা এখানে আর উঠার কোনো চান্সই নেই। আর আমরাও এখানে এটাই মনে করি, জ্যাক হানমা সেখানে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু টকুগাওয়া সেখানে বলতে থাকে এটা জ্যাক হানমা এত সহজে হার মানতে পারে না, এবং আমরা দেখতে পাই জ্যাক হানমা সেখানে উঠে গিয়েছে এবং সেও এখানে পাগলের মতো চিল্লাতে শুরু করি, এবং জ্যাক হানমা সেখানে উল্টি করে ফেলি, আর আমরা দেখতে পাই যে তার সম্পূর্ণ বডি এখানে স্লিম হতে থাকে, মানে জ্যাক হানমা তার যে আসল ফর্ম রয়েছে সেটাতে চলে এসেছে। উমা বলতে থাকে এই ব্যাটেল ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুজন ফাইটারের মধ্যে একজন ফাইটার এখানে না মারা যায়। আর আমরা দেখতে পাই যে তারা দুই ফাইটার এখানে মাথা দিয়ে একে অপরকে হামলা করতে থাকে, যেখানে কিন্তু তারা দুজনই সাইকো ফাইটার, মানে জ্যাক হানমা হলো বাকি হানমা ইউনিভার্সের আর রায়ান কুরে হলো কেনগান আসুরা ইউনিভার্সের ফাইটার। আর এখানে আমরা দেখতে পাই তারা দুজন একে অপরকে মারতে থাকি, পাঞ্চ করতে থাকি, এবং এক পর্যায়ে রায়ান যখন জ্যাক হানমাকে একটি লাথি মারি তখনই জ্যাক হানমা সেটাকে ডস করে ফেলি, এবং জ্যাক হানমা তখন তার শক্তির প্রদর্শন দিতে থাকি, এবং জ্যাক হানমা তখন রায়ানের যে শোল্ডার্স ছিল সেটাকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলি, মানে যেমন আগে পিকেল করতো আর কি। তার মানে লড়াই সম্পূর্ণ অন্য পর্যায়ে চলে গিয়েছে, সকলে বুঝতে পারে তাদের দুজনের ভেতর একজন কনফার্ম মারা যাবে, আর এখানে তারা দুজন ব্যাটেল করতে থাকি। এখানে রায়ান জ্যাক হানমার উপর হামলা করতে আসলে জ্যাক হানমা তাকে আবারও একটি পাঞ্চ মেরে পেছনে ফেলে দিই এবং তার সোলজারে আবারও একটি কামড় বসিয়ে দিই। টকুগাওয়া তখন কাটাহারাকে বলতে থাকে কাটাহারা আমার মনে হয় ভুল দুইটা মানুষের মধ্যে ফাইটিং অর্গানাইজ করে ফেলেছি, আসলে এই দুইটাই খুব হিংস্র, কারণ আমরা দেখতে পাই তারা দুজন এখানে কন্টিনিউয়াসলি ব্যাটেল করতে থাকে, তারা দুজন ব্যাটেলের কারণে তাদের যে বডি ছিল সেগুলোতে অনেক ড্যামেজ হতে থাকে এবং এটা থামার কোনো কথাই নিচ্ছিল না, এবং তারা একে অপরকে নির্মমভাবে মারতেছিল, যার ফলে দুজনেরই অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। অ্যাডাম তখন বলতে থাকে আরে আমাদের উচিত এখন ওদেরকে থামানো। এরপরে জ্যাক হানমা রায়ানের উপর হামলা করতে আসলে তখনই রায়ান জ্যাক হানমার গলাটাকে ধরে ফেলি এবং সেখানে প্রেস করতে থাকি, যার কারণে জ্যাক হানমা সেখানে শক্তি হারিয়ে ফেলি এবং অজ্ঞান হয়ে যায়, এবং লড়াইটা সেখানে রায়ান করে জিতে যায়। কিন্তু আমরা তো জানি এটা হিংস্র ফাইটারদের মধ্যে লড়াই হচ্ছে, মানে যতক্ষণ না পর্যন্ত একজন মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা শেষ হবে না। আর এখানে জ্যাক হানমা উঠে যায় এবং তারা আবারও সেখানে লড়াই শুরু করে, এবং তাদের এই হিংস্র লড়াইটিকে থামানোর জন্য সেখানে ফাইটার চলে আসে তাদেরকে থামাতে, কিন্তু কোনো ফাইটারই তাদের কাছে যেতে সাহস পায় না। সেখানে টকুগাওয়া এবং কাটাহারাও তাদের থামার জন্য বলতেছিল, কিন্তু জ্যাক হানমা এবং রায়ান সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, যার কারণে তারা তাদের কারো কথায় পাত্তা দিচ্ছিল না। আর আমরা কিন্তু জানি যে গেটের বাইরে কিন্তু অলরেডি দুইজন সিকিউরিটি গার্ড আছে, তো তারা বলে ভেতরে কি হচ্ছে, এটা কিসের চিল্লাচিল্লি। তখনই এখানে কেউ একজন চলে আসে আর সেই আননোন লোকটি সম্পূর্ণ গেটটি ভেঙে ফেলে, আর আমরা দেখতে পাই আননোন লোকটি আর কেউ নয়, সে হলো
আরেকটি হিংস্র ফাইটার, মানে দুইটি হিংস্র ফাইটারের মধ্যে আরেকটি হিংস্র ফাইটার, মানে সে হলো পিকেল। তোকুগাওয়া বলে এটা আবার এখানে কিভাবে? আর পিকেল সেখানে আসার পর পরিবেশ সম্পূর্ণ পাল্টে যায়। সেখানে রায়ান বলতে থাকে, তো আরেকটা হিংস্র মনস্টার চলে এসেছে, তুমি আমার সঙ্গে ব্যাটেল করবে? তখন জ্যাক হানমা বলে, পিকেল আমার শিকার, আমার সামনে এসো না রায়ান। আর এখানে তিনটা হিংস্র মনস্টার তাদের তিনজনকে আলাদা আলাদা ভাবে দেখতেছিল। কাটাহারা বলে, পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে, আমাদেরকে এখনই কিছু করতে হবে। তখনই ফাইনালি তারা তিনজন যখন ব্যাটেল করবে তখনই সেখানে বাকি হানমা রায়ানকে এবং উমা পিকেলকে আর বাকি তার ভাই জ্যাক হানমাকে বলে যে ভাই তুমি হেরে গিয়েছো, তুমি এখান থেকে চলে যাও। আর এদিকে রেটসু এবং কাটসুমি চলে আসে। আর আমরা দেখতে পাই জ্যাক যেহেতু বাকির বড় ভাই ছিল এজন্য সে বাকির কথায় রাজি হয়ে যায়। কিন্তু রায়ান সেখানে বলতে থাকে, বাকি তোমার সাহস কি করে হলো আমাদের মাঝখানে আসার? আমি তোমাকে আর কখনই ছাড়বো না। বাকি তখন বলতে থাকে, তোমার যখনই ফাইট করার ইচ্ছে থাকবে তখনই আমার কাছে চলে এসো, লড়াইয়ের জন্য আমি সব সময় প্রস্তুত। আর এদিকে উমা পিকেলকে বোঝাতে থাকে যে এখানে তোমার কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। এবং আমরা দেখতে পাই যে পিকেল উমার কথা শুনে সেখান থেকে চলে যায়। সেখানে টোকুগাওয়া বলতে থাকে, তো ফাইনালি বাকি এবং উমা মিলে এখানের পরিস্থিতিকে সামলিয়ে ফেলেছে। তারপর বাকি আর উমা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং এখানে আমরা দেখতে পাই যে ফাইটিং শেষে অ্যাডাম ইউমাইকে বলতে থাকে যে তুমি কি পিকেলের দাঁত এবং নখ দেখেছিলে? সেগুলো কত বড় বড় ছিল, সে কোন ধরনের ট্রেনিং করে? আর তখনই এখানে ইউমাই বলতে থাকে, মনে হয় সে হানে আমার মতো হতে পারে, কারণ মনে হয় সে কখনো ট্রেনিংই করেনি। এদিকে অ্যাডাম যখন বাথরুমের দিকে যাচ্ছিল তখনই সে তার চোখের সামনে চিয়ারুকে দেখতে পায়। চিয়ারু বলতে থাকে যে তুমিও বাথরুমে যাওয়ার জন্য এখানে এসেছো, কিন্তু আমাকে আগে তোমাকে সামলাতে হবে। অ্যাডাম বলে, তুমি কি নিজেকে এখানে ডন মনে করছো? আর আমি তোমাকে কখনই এখানে প্লিজ বলবো না। কিন্তু চিয়ারু বলতে থাকে, তাহলে দেখাই যাক আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। এবং তখন অ্যাডাম বলতে থাকে, তুমি আমাকে প্লিজ বলো, তাহলে আমি এখান থেকে চলে যাব এবং তোমাকে আগে যাওয়ার জন্য সাইট দিয়ে দেব। এবং তারা দুজন একে অপরের দিকে এগোতে থাকে। আর সিন এখানে কাট হয় এবং দেখানো হয় ইয়ামাসিটা এবং আকিহারার কাছে। তারা বলতেছিল উমার একটু পরেই ম্যাচ শুরু হবে, কিন্তু সে এখন কেন ঘুমাচ্ছে? ইয়ামাসিটা বলে, আসলে উমা এরকমই, সে ফাইটের আগে রেস্ট নিতে পছন্দ করে। এদিকে উমা যে কিনা বাকির সাথে কিভাবে লড়াই করবে তার প্রস্তুতি নিচ্ছিল এবং বাকিও এদিকে প্রস্তুতি নিচ্ছিল। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো বাকি এবং উমার মধ্যে যে লড়াই হবে তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে বাকি হানমা ভার্সেস ক্যানগান আসুরা সিরিজটির 7 নম্বর এপিসোড এবং শেষ এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বাকি এখানে এরিনাতে চলে এসেছে এবং ক্যানগান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে চলে এসেছে উমা এবং ফাইনালি তাদের মধ্যে ব্যাটেল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়। বাকি সেখানে বলতেছিল, আমি অনেক দিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি চাইছিলাম যে তোমার সঙ্গে একটি ব্যাটেল হোক এবং আজকে এটা ফাইনালি হয়ে গেল। আর এখানে সকলে তাদের ব্যাটেল দেখার জন্য গভীর আগ্রহের সাথে বসেছিল। আর আমরা কিন্তু জানি টোকুগাওয়া এবং কাটাহারা তাদের পাশাপাশি ব্যাটেলগুলো টিভিতে বা কোনো স্ক্রিনের মাধ্যমে আরো অন্যান্য মানুষদেরকেও দেখাচ্ছে। ফাইনালি ব্যাটেল যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই বাকি সেখানে হঠাৎ করে উমার কাছে যায় এবং তাকে সেখানে হামলা করে নিচে ফেলে দেয়। আর আমরা দেখতে পাই এটা খুবই তাড়াতাড়ি হতে থাকে। সেখানে সকলে বলতেছিল, আরে এটা কি হলো?
কিন্তু আমাদের যে ইউমাই ছিল সে খুবই বুদ্ধিমান ছিল, সে তখন বলতে থাকে তো বাকিও সেখানে খুবই তাড়াতাড়ির মধ্যে এই হামলাটা কিভাবে করলো। আর উমা বলতে থাকে আমাকে এখন সাবধানে ব্যাটেল করতে হবে। আর আমরা এখানে দেখতে পাই বাকি তার উপর আরেকটি লাথি মারতে যখন চলে আসবে তখনই উমা তার সম্পূর্ণ বডিকে শক্ত করে ফেলে, যার কারণে বাকি সেখানে ব্যথা পায়। আর আমরা দেখতে পাই যে উমারও একটি স্পেশাল টেকনিক রয়েছে যার মাধ্যমে সে সম্পূর্ণ বডিকে শক্ত করতে পারে। আর বাকি সেখানে আবারও প্রস্তুত হয়। উমাও বুঝতে পারে তাকে এখন সবটুকু শক্তি ব্যবহার করতে হবে। আমাদেরকে তখন কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যেখানে উমার কাছে আমাদের আকিহারা এবং ইয়ামাসিটা চলে এসেছিল। সেখানে তারা বলতেছিল আপনার পরবর্তী ফাইট হবে বাকি হানমার সাথে, যে কিনা আন্ডারগ্রাউন্ড ফাইটিং মার্শাল আর্টস এরিনা চ্যাম্পিয়ন। আপনি কি এখানে কোনো টেনশন হচ্ছে না? তো উমা বলতে থাকে তো তার সঙ্গে ফাইটিং করে আমার এখানে অনেক মজা হবে তাই মনে হচ্ছে, কিন্তু তোমরা দুজন এখান থেকে চলে যাও কারণ আমি এখন কিছুক্ষণ ঘুমাতে চাই। তারা বলতে থাকে আপনি কি এখন এই মুহূর্তে এসে ঘুমাবেন? তখন উমা বলতে থাকে হ্যাঁ আমি ঘুমাতে চাই, কারণ আমি আমার স্বপ্নের মধ্যে তার সঙ্গে ব্যাটেল করতে চাই এবং এর মাধ্যমে তার শক্তির আন্দাজা নিতে চাই। তারপর আমরা দেখতে পাই সেখানে উমা এবং বাকি আবারও ব্যাটেল শুরু করে। উমা সেখানে বাকির উপর কন্টিনিউয়াসলি পাঞ্চ করতে থাকে এবং বাকি যখন পাঞ্চ করে উমা তখন তার সোলজার্স ব্যবহার করে সেটাকে ডজ করে। আর বাকি যখন উমার সম্পূর্ণ টেকনিকটাকে বুঝে ফেলে এবং উমা যখন বাকির উপর আবারও পাঞ্চ মারতে যায় বাকি সেটাকে ডজ করে উমার পেটের মধ্যে একটি ঘুষি মেরে দেয়। আর এই ঘুষির ফলে উমা সেখান থেকে দূরে গিয়ে পড়ে এবং আমাদেরকে জানানো হয় যে উমা কিসের জন্য বাকির ওই পাঞ্চটিকে ডজ করতে পারলো না। আসলে বাকি উমার টেকনিককে বুঝে গিয়েছিল এবং সে তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে একটি স্টেজ পাঞ্চ মেরে ফেলেছে। তাই বাকি এই সেম কথা তখন উমাকেও জানায়। উমা বলতে থাকে কোনো সমস্যা নেই, তুমি আমার পরবর্তী টেকনিক থেকে বাঁচতে পারবে না। আর এখানে আমরা দেখতে পাই বাকি তখন উমার উপর আবারও হামলা করতে আসলে উমা তার সোলজার্স ব্যবহার করে সেটিকে আটকিয়ে দেয় এবং সে বাকিকে খুবই জোরে একটি পাঞ্চ মেরে বসে। বাকি সেই হামলা থেকে বাঁচার পর সে আবারও তার মুখে পাঞ্চ মারে এবং উমাও বাকির মুখে আবারও পাঞ্চ মারে। মানে শুধু পাঞ্চিংই করতে থাকে, মানে তারা একে অপরকে শুধু পাঞ্চিংই মারতেছিল। এরপর বাকি এখানে উইন স্ট্রাইকের জন্য রেডি হয়। রেডসু বলে আরে ও কি তাহলে উইন্স ব্যবহার করলো? আর আমরা এখানে দেখতে পাই যে বাকি উমার পিছনে উইন স্ট্রাইক ব্যবহার করার কারণে সেও এখানে অনেক চিল্লাচ্ছিল এবং বাকি সেখানে কন্টিনিউয়াসলি উইন স্ট্রাইক ব্যবহার করতে থাকে। আর সকলে তো জানেনই উইন স্ট্রাইক কতটা পাওয়ারফুল একটি অ্যাটাক। আশা করি আপনারা পূর্বেই পরিচিত আছেন এই অ্যাটাক সম্পর্কে এবং সেখানে উমা ফাইনালি তার টেকনিকটি বুঝতে পেরে এখানে বাকিকে ডস করে ফেলে। কিন্তু বাকি তখন এখানে থেমে থাকে না, সে তার সম্পূর্ণ বডিকে সেখানে হালকা করে ফেলে এবং সে তার বাবার বিরুদ্ধে যখন ব্যাটেল করেছিল আর ওই সময় যে টেকনিকটি ব্যবহার করেছিল সে সেই টেকনিকটি ব্যবহার করে, কিন্তু এখানে উমা খুবই সহজে সেটিকেও আটকিয়ে ফেলে। আর তখনই উমা বাকির সামনে থেকে সরে যায়, যার ফলে বাকি সেখানে দূরে গিয়ে পড়ে এবং সেখানে অনেক ড্যামেজও পায়। আর আমরা দেখতে পাই যে এখানে উমা বাকির উপরে আবারও পাঞ্চ করতে থাকে আর বাকিও সেখানে উমার উপরে পাঞ্চ করতে থাকে এবং এটা কন্টিনিউ হতেই থাকে এবং তারা দুজন একে অপরের উপরে মানে বাকি হামলা করলে উমা ডস করে এবং উমা হামলা করলে বাকি ডস করে আর এটা এভাবেই চলতেই থাকে। তাই বাকি এখানে উমার টেকনিকটি কপি করে উমা যেভাবে ডস করতেছিল বাকিও সেম ভাবে উমার অ্যাটাককে কপি করে। উমা তখন বলতে থাকে তো তুমি যে কোনো টেকনিক একবার দেখে শিখতে পারো, এটা খুবই ভালো একটি স্কিল, কিন্তু এই স্কিলটা আমার নেই তাই আমি এটা করতে পারিনি। তাই বাকি তখন আবারও রেডি হয়ে যায়, সে উমার উপরে পাঞ্চ মারতেই যায় কিন্তু তখনই তাকে উমা ছিটকে ফেলে দেয়। আর আমরা দেখতে পাই উমা ফাইনালি আসুরা ফর্মে চলে এসেছে, যেটা দেখেই সকলে এখানে চিল্লাতে থাকে, মানে এটা খুবই ভয়ঙ্কর একটি টেকনিক। যেহেতু উমা আসুরা ফর্মে চলে এসেছে
এজন্য বাকিরা শরীর থেকে উড়া বের হতে থাকে এবং বাকির পেছনে আমরা ডেমন পেজ আর্ট দেখতে পাই। সেটা কিন্তু ইউজিরো হানমারও ছিল, যেটা আমরা সকলেই জানি। তাই এখানে আমরা দেখতে পাই বাকি এবং উমা ফাইনালি প্রস্তুত হয় তাদের এই ফাইনাল ফর্ম দিয়ে হামলা করার জন্য। সেখানে তারা দুজন ব্যাটেল শুরু করে এবং তারা দুজনও একে অপরের উপরে হামলা করতে থাকে। তাদের দুজনেরই এখানে খুবই ভালো লাগছিল এবং তারা সেখানে একে অপরের উপর হামলা করতেই থাকে, যার কারণে তাদের শরীর থেকে রক্ত পড়তে থাকে এবং ফাইনালি তারা দুজনেই তাদের সর্বোচ্চ লিমিটে পৌঁছে যায়। সেখানে অলিভিয়া তাদের ম্যাচ দেখে তার মনে হচ্ছিল সেও ব্যাটেল শুরু করে। আর আমরা এদিকে দেখতে পাই যে আমাদের আসুরা ফর্ম নিয়ে উমা এবং ডেমন ফেস নিয়ে বাকি লড়াই করতেছিল। তারা দুজনেই সেখানে হেরে যায়, মানে দুজনই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আর সেখানে আমরা দেখতে পাই যে উমা তার নর্মাল ফর্মে চলে এসেছে আর আমরা বাকিকেও দেখতে পাই, কিন্তু বাকি তখনই একটি শক্তিশালী উড়া অনুভব করে। আর আমাদেরকে আবারও সেই সিকিউরিটি গার্ড দুজনকে দেখানো হয়, মানে ফাইটারকে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে বানিয়ে রাখা হয়েছে। তারা এখানে কারো একজনের উড়া অনুভব করে আর আমরা দেখতে পাই যে সম্পূর্ণ এরিনার মাঝখানে ইউজিরো হানমা চলে এসেছে। তো ইউজিরো হানমাকে দেখার পর এখানে ক্যানগান অ্যাসোসিয়েশনের যে ফাইটার ছিল সে বলতে থাকে, তো আপনি আবার কে? আপনি আমাদের লড়াইয়ের মাঝখানে কেন আসলেন? ইউজিরো হানমা বলে, তো তুমি নিকো টেকনিক করো, আমি তোমার সাথে লড়াই করে এই টেকনিকটির অনুভব করতে চাই। বাকি তখন বলতে থাকে, বাবা আপনি আমাদের মাঝখানে কেন আসলেন? তখন ওমা বলে, তাহলে এই ইউজিরো হানমা বাকির বাবা হয়? আর আমরা দেখতে পাই যে বাকি তার বাবাকে বলতে থাকে, আপনি এখানে কেন আসলেন? আমি ফাইটে এনজয় করছিলাম। ইউজিরো হানমা তখন বলে, আরে আমিও ব্যাটেলে অংশগ্রহণ করতে চাই, তোমরা দুজন আমার উপরে হামলা করো। কিন্তু তখনই উমা বলতে থাকে, আপনার এভাবে আমাদের ফাইটকে থামানো উচিত হয়নি। আর তখনই ইউজিরো হানমা কোনো একজনের উড়ার অনুভব করে আর আমরা দেখতে পাই ক্যানগান অ্যাসোসিয়েশনের সব থেকে স্ট্রংগেস্ট পারসন যার নাম গুরুকি সে চলে আসে। তখন ইউজিরো হানমা বলে, তো তুমিও এখানে চলে আসলে ব্যাটেল করার জন্য? আর তখন কাকোকাও বলতে থাকে, তো দুইজন শক্তিশালী পারসন এখন সামনাসামনি, তাহলে এর পরিণাম এখন কি হবে? আর সেই পারসনটি তখন বলতে থাকে, তো ইউজিরো হানমা লড়াইয়ের মাঝখানে যেহেতু চলে এসেছো তাহলে আমাকে এখানে হারিয়ে দেখাও। আর আমরা দেখতে পাই যে বাকি এবং উমা তাদের দুজনের উপরে হামলা করে দেয়। তাদের দুজনের পাঁচকে মাত্র একটি হাত ব্যবহার করে তারা এখানে থামিয়েছিল। গুরুকে বাকিকে বলে, আমার উপর হাত উঠানোর ক্ষমতা এখনো তোমার হয়নি। ইউজিরো হানমা তখন উমাকে বলে, হানমা ফ্যামিলির সঙ্গে পাঙ্গা নিতেছো, এটা মোটেও ভালো হচ্ছে না। আর তখনই তারা এখানে থেমে যায়। আর তখন টোকুগাওয়া বলতে থাকে, থামো, তোমরা এসব কি করতেছো? তোমরা যদি এখানে আগে আসতে তাহলে তোমাদের দুজনের মধ্যে ম্যাচ অর্গানাইজ করতে পারতাম, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, তাই এখন আমরা ম্যাচ অর্গানাইজ করতে পারবো না, তাই তোমরা চলে যাও। এবং এই কথা শোনার সাথে সাথে তারা দুজন সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তারপর সেখানে উমা বাকিকে বলে, চলো আমরা এখন ব্যাটেল শুরু করি। কিন্তু বাকি তখন বলতেছিল, দুনিয়ার সবচাইতে স্ট্রংগেস্ট পারসনদের হাতে আমরা মার খেয়েছি, তাই এই মার খাওয়ার পর মনে হয় না আমাদের ব্যাটেল করা ঠিক হবে। উমা বলে, হ্যাঁ আমারও এখানে ব্যাটেল করার কোনো ইচ্ছে নেই, তাহলে আমরা আজকের ব্যাটেল এখানেই থামিয়ে দেই, পরবর্তীতে আমরা ব্যাটেল লড়তে পারি। বাকি বলে, হ্যাঁ তোমার সঙ্গে ব্যাটেল লড়ে আমার আজকে অনেক ভালো লেগেছে। তখন আমাদেরকে অ্যানাউন্স করা হয় যে ম্যাচ ড্র হয়ে গিয়েছে, মানে ক্যানগান আসুরা এবং আমাদের যে বাকি হানমা ইউনিভার্স রয়েছে দুইটা ইউনিভার্সের ম্যাচ এখানে ড্র হয়ে গিয়েছে। আর এখানেই আমাদের এরিনা ফাইট মানে আমাদের মুভির ফাইট শেষ হয়ে যায়। তো আমাদের পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় যেখানে কাগাইয়া একটি কারাগারের বাইরে দাঁড়িয়ে ছিল এবং এই কারাগারের ভিতরে ছিল বাকি হানমা 2018 সালে যে 5 জন কয়েদি ছিল তারা, এবং সে বলতেছিল, আমি তোমাদের 5 জনকে ছাড়বো না। আর এখানে আমাদেরকে আবারও বাকি হানমাকে দেখানো হয়, সেখানে বাকি উমার একটি শ্যাডো বানানোর চেষ্টা করে, মানে যার সঙ্গে ফাইট করতে পারবে।
আর উমাও সেখানে বাকির সাথে ফাইট করার জন্য কল্পনায় বাকির একটি ক্লোন বানায়। মানে এখন তারা দুজন কল্পনায় তাদের দুজনের সঙ্গে আসল ফাইট করতেছিল। আর এখানে আমাদের টু বি কন্টিনিউ লিখে বাকি হানমা ভার্সেস ক্যানগান আসুরা মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটার পার্ট 2 রিলিজ হলে আমি এক্সপ্লেন করে দেব। আর বাকি হানমা সিজন 5 দেখতে চাইলে S5 লিখে কমেন্ট করুন। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।